তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। ওই কাজ আমার দ্বারা হবে না, বড় ঝক্কি ঝামেলার কাজ। পানি গরম করো, জাফরান ভিজাও, বাদাম বাটো, ধিমে আঁচে বসাও, কাঠকলার আগুন দাও। এত কাঠ খড় পুড়িয়ে কি লাভ বলো তো? না ঘি ভাত হবে। এতই যদি খাবার ইচ্ছা থাকে তাহলে ইসমাইলের দোকান থেকে কিনে আনলেই তো পারো। এর জন্যই বলি অশিক্ষিত কুড়ুমি মানুষ। ঘরের বউ নিজ হাতে রান্না করে স্বামী বাচ্চাদের খাওয়াবে, সেখানে তার আনন্দ। আর তুমি তুমি কিনা এত করে, ছি! আমার শত্রু যেন তোমার মতো বউ না জোটে। তুমি আমার উন্নতির কথা বলেছিলে না, চাকরিতে উন্নতি অনেকভাবে হতে পারে, কিন্তু তার জন্য তার বিবির সাহায্য লাগে। বলো না কি করতে হবে? তোমার জন্যই আমলা সমাজে আমার কোনো উন্নতি হলো না। মাঝে মাঝে অফিসের বসদের দাওয়াত দিয়ে খাওয়াতে হয়, কিন্তু তুমি না পারো রাখতে, না পারো ভদ্র সমাজের সাথে চলতে। তোমার জন্য যেমন আমার গ্রামীণ সমাজ পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেল, ঠিক তেমনি শহরের আমলা জীবনের কোনো উন্নতি হলো না। তুমি হচ্ছে আমার গলার কাঁটা। স্যার এসে গেছে স্যার। কে? আপনার দুমুখ চর কেষ্ট। দুমুখ? তা নয়তো কি স্যার, ও তো সাপের গালেও চুমু খায়, আবার ব্যাঙের গালেও চুমু খায়। কিরকম? স্যার ও হচ্ছে মেজ মল্লিকের একদম খাস চামচা। যেই আপনি পয়সার টোপ দিলেন অমনি সে আপনার দলে এসে ভিড়ল। শুধু তাই নয়, মেজ মল্লিকের যত প্যাচ টাকার বিনিময়ে সে আপনাকে বলে দিতে লাগবে। তা তো বলে দিবেই। আরে পুরুষকে কি আর জুজু দেখাবে? কত ভদ্রলোকেরা দারোগার নামে কাপড় চোপড় নষ্ট করে ফেলে, আর ও তো কোন কেষ্ট। এখানেই তো ভুলটা করলেন স্যার। ও যেমন মেজ মল্লিকের সমস্ত প্যাচ আপনাকে বলে দেয়, ঠিক একইভাবে আপনার সমস্ত প্যাচ মেজ মল্লিককে বলে দেয়, সেখান থেকে 2 পয়সা কামাই করে স্যার। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, ওকে পাঠাও। জি স্যার। নমস্কার স্যার। এই অধমকে তলব করলেন হঠাৎ? বসো, চা খাবে? চা? না না স্যার, রাতে আমি চা খাই না। রাতে চা খেলে ঠিক মতো ঘুম আসে না। তাহলে এখন থেকে রাতে চা খাওয়ার অভ্যেসটা করো। কেন স্যার, আবারও কি রাত জাগতে হবে? তা কেষ্ট, তুমি আজকাল কি করছো? যা করছিলাম মল্লিক মশাইয়ের মোসাহেবি। এই আকালগন্ডার বাজারে শুধু চাষাবাদ করে তো আর এই বউ বাচ্চার খাবার করে কি ঠিক মতো জোড়াতে পারছি না। আর তাছাড়া ওই চরগিরি করেও তো ঠিক মতো পোষাচ্ছে না। ওই সারা রাত শুধু মশার কামড়েই খাচ্ছে, লাভের বেলায় কাঁচকলা। ঠিক আছে ঠিক আছে, বসো। আসলে হয়েছে কি কেষ্ট, ওই অখিলেশের ব্যাপারে সরকার বাহাদুর মোটা বকশিস দিবে বলেছিল, কিন্তু পুষ্পবতীটা মরে গিয়েই না সব গোলমাল হয়ে গেল। খোদার কসম বলছি, একটি পয়সাও পাইনি। ব্যাটাটা আমার পুরো ইনামের টাকাটা একা হজম করেছো তা কি আমি জানি না? এখন ভালোবাসছো? আরে কি এত ভাবছো? একটা ঝামেলা হয়ে গেল। আমি ভেবেছিলাম আমার মাইনে থেকে তোমাকে দিয়ে দেবো, কিন্তু তোমার টাকা আমার হজম হতো না, এর বমি হয়ে মরতাম। আমি বলছিলাম তোমাকে আরেকটা কাজ করতে হবে। আবার রাত জেগে ঘাপটি মেরে বসে থাকতে হবে? সে আমি পারবো না, আমাকে মাফ করতে হবে স্যার।
আর ওই আমার বুকের ব্যামোটা বেড়েছে, কবরেজ বলেছে সন্ধ্যের মধ্যে শুয়ে পড়তে। সারা রাত জেগে থাকলে আমি নির্ঘাত মারা যাবো স্যার। ঠিক আছে, তুমি তাহলে যাও। তবে তোমাকে যদি দেশি মদের ঠেকে আবারও দেখি, তাহলে কিন্তু সদরে চালান করে দেব, স্বদেশী বলে। এটা কিন্তু ঠিক করছেন না স্যার। এই আমি মাঝে মধ্যে একটু নেশা ভান করি, সেটাও আপনি বন্ধ করে দিবেন। আর ওই তাছাড়া তো চরগিরি করে তো আমার তো কানা করিও কোনো লাভ হচ্ছে না, উল্টো। পাবে পাবে, একটা করে পাইটের দাম পাবে, আর খবরটা দিতে পারলে মোটা বকশিস। সত্যি বলছেন স্যার? কাজটা করবে কিনা বলো? মাত্র কয়েকটা রাত্রির ব্যাপার। ওই শেয়ারটা এসে মাঝরাত্রিরে ঘরে ঢুকবে, আর তখন তুমি দৌড়ে এসে আমাদেরকে খবরটা দিবে, ব্যাস। সে না হয় বুঝলাম, কিন্তু শেয়ালটা কে? কি এত ভাবছো? এবার তো তোমার ছেলেরা ঈদে বাড়িতে আসবে না, আর নতুন কাপড় চোপড় কেনার ঝক্কি ঝামেলাও পোহাতে হবে না। তুমি কি করে বলতে যে আমি ঈদের কথাই ভাবছিলাম? সামনে ঈদ, তুমি এটা ছাড়া আর কি ভাববে? এত ভেবো না, ভেবে কোনো লাভ নেই। খুশির ঈদ আমাদের জীবনে নতুন করে আর খুশি আনতে পারবে না। কথাটা খুব ভুল বলনে বড় বউ। শেকড়ের টান আলগা হয়ে যাচ্ছে। ভিটে মাটি ছেড়ে মানুষ দূর বিদেশে যাচ্ছে দুটো পয়সা ঢুকতে। তা যা, তবু ঘরের ছেলে ঘরে আসবে না, এত কি কাজ ওদের? দেখো, কবছর আগেও কিন্তু এমন ছিল না। দুর্গাপুজোর সময় হিন্দুরা দূর বিদেশ থেকে গ্রামে ফিরে আসতো, মুসলমানরা আসতো ঈদে। গ্রামে কত আনন্দ হতো, সবাই মিলেমিশে দুর্গাপূজা ঈদে আনন্দ করতো। তখন এত জাতিভেদ বর্ণভেদ। অন্যদের কথা ছাড়ো, তোমার ছেলেরা কি করেছে? সুলেমান তো মনে হয় আসবে না, বলবে যে কাজের অনেক চাপ। কিন্তু আমি তো জানি ওর বউ ওকে আসতে দেবে না। আর সুলতান, তার বউটা তোর পথ চেয়ে বসে আছে। চিঠি লিখলাম, কোনো উত্তর দেয় না। আর অন্তরা, ও ছেলেটার অপারেশন হলো, কেমন আছে, কি অবস্থা, কিছুই জানতে পারে না। ঢাকা থেকে কেউ আসলে তার কাছে ছুটে যায় একটু খবর আসে। এভাবে আর অন্ধকারের মধ্যে কতদিন পথ হাঁটতে হবে বলো? আচ্ছা বড় বউ, সন্তানদের কি দায়িত্ব নেই তার বাবা মাকে একটু সুখে শান্তি দেওয়ার? আমি তো আর কিছু চাই না। শুধু জানতে চাই যে কেমন আছে। আজকালকার ছেলেদের কিছুই বুঝে না। নতুন বউ রেখে দিয়ে শহরে গেলে তার জন্য একটু মায়ামতাও থাকবে না? ঈদের দিন মেয়েটা শুকনো মুখে একা একা ঘুরবে। ঈদের দিন ছেলেরা সব দূরে দূরে থাকবে, আর আমি নতুন শাড়ি পরে ঈদ পালন করব। আচ্ছা, নারীর টান কি আর ছিঁড়ে গেছে? মায়ের বুকের দুধের কি আজ কোনো মূল্য নেই? এত স্বার্থপর ওরা হলো কি করে? আমি তো ওদেরকে পেটে ধরেছিলাম। দোষ তো তোমার না বড় বউ, ঈদের হাওয়া। মানুষ শুধু ছুটছে ছুটছে। আমাদের মতো অলস হয়ে বসে থাকার সময় কারো নেই। ওরা যা করছে করুক, ওরা যদি তাদের ভালো থাকে তো থাকুক। আমার শুধু খারাপ লাগে ওই মেজ বৌমা। সুলতান তোমার জন্য না আসে, ওর বউটার জন্য কষ্ট করে। সুলেমানও কি পারতো না তার বউকে বুঝিয়ে শুনিয়ে এখানে আসতে? বড় বউ, আমার মন বলছে খুশি রে, আমাদের খুশি গান। সুবিমল মানে আমাদের নয়নতারা গ্রামের সুবিমল? হ্যাঁ হ্যাঁ, সেই সুবিমল, সোমনাথ বদ্দির ছেলে। কলকাতায় রিভলভার সহ কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। কিন্তু ও তো কোনো সাহেব সুবোধকে খুন করেনি, তাছাড়া যাবজ্জীবন জেলও হয়নি। ওর কাছে রিভলভারটা ছাড়া আর তো কিছু পাওয়া যায়নি।
তাছাড়া স্যার, আপনি তো নিজেই ওই সোমনাথ বদ্দির বাড়িতে খানা তল্লাশি চালিয়েছিলেন, কই আপনিও তো তেমন কিছু পাননি। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ বলো তো? আমি আর কি বলবো স্যার, আমি ছোট মানুষ, ছোট মুখে কি বড় কথা মানায়? কিন্তু স্যার, আমি আসলে একটা হিসাব মিলাচ্ছিলাম। কি? না, তেমন বড় কোনো ধরনের অপরাধ না করেও এই সুবিমলের অতদিনের জেল হলো, আবার পালালো বা কেন? কেষ্ট, কেন বুঝতে পারছো না? সেটা ওকে গ্রেফতার করলেই আমরা জানতে পারবো। তার মানে সুবিমল দিনগুলো ওই সেলের গারদের আড়ালে আটকিয়ে বৃথা সময় নষ্ট করতে চায়নি, বিপ্লবী কাণ্ডে জড়াবে বলেই সে জেল থেকে নিয়ে যাওয়ার সময় পালিয়েছে। অন্য কেউ হলে তো সুবোধ বালকের মতো জেল খেটে বেরিয়ে আসতো, কিন্তু সুবিমল তো আর জেসে ধাতুতে তৈরি নয়, না হলে ডাক্তারি পড়তে পড়তে কেউ ওরকম কাজে জড়ায়? ইংরেজরা কি ওকে আবার পড়তে দেবে ভেবেছেন? আর ওরকম একটা ছেলের পেছনে চরগিরি করতে দিচ্ছেন আমাকে? না না স্যার, আমি পারবো না। সুবিমল ধরা পড়বেই। পুলিশ তাকে সর্বক্ষণ ফলো করছে, সুযোগ সুবিধা মতো তাকে ধরা হবে। একটা কথা জেনে রেখো, পুলিশ ওকে মারবেই, মাঝখান থেকে না হয় পুরস্কারের মোটা টাকাটা হাতছাড়া হবে। আমার একটা সমস্যা হচ্ছে, আমি সুবিমলকে চিনি না। তা আমাকে কি করতে হবে স্যার? পুষ্পবতীর বাড়িতে যা করেছিলে, আদা জল খেয়ে চোখে সর্ষের তেল ডলে সারা রাত জেগে থাকবে। তুমি তো সুবিমলকে চেনো। তা চিনি, কিন্তু সোমনাথ বদ্দির বাড়ির আশেপাশে ঘাপটি মেরে থাকার বিশেষ কোনো জায়গা নেই। চারিদিকে জলা, ইয়া বড় বড় ঢাউস মশা, জোক, সাপখোরও আছে স্যার। তাহলে আমি আগে থেকেই সিপাই পাঠিয়ে জায়গাটা একদম সাফসুরত করে রাখি, যাতে তুমি আরাম করে বসে পান চিবোতে চিবোতে নজরটা রাখতে পারো। তা তো বেশ হয়, বেশ হয়। না স্যার, না স্যার, আসলে স্যার আমি সেটা বলতে চাইনি। আসলে হয়েছে কি স্যার, এই পেটে খেলে পিঠে সয়। এই যদি ঘা কত করে চাঁদির জুতো দিয়ে বাড়ি দিতেন, তাহলে সোমনাথ বদ্দির আশেপাশের জঙ্গল কেন, ওই সুন্দরবনের গহীন জঙ্গলেও আমি যেতে রাজি আছি। বললাম তো, পেয়ে যাবে। আমাদের কাছে খবর আছে সুবিমল খুব শিগগির বাড়ি যাবে, তখনই ব্যাটাকে ধরতে হবে। একটা কথা মনে রেখো, ডিউটির সময় আমি ফাঁকিবাজি একদম সহ্য করব না। হয় পুরস্কার, নয় হাজতবাস। কথাটা মনে রেখে কাজে নেমে পড়ো। যাও। আজকে স্যার, নমস্কার স্যার। কি হলো ফুলমিয়া, চুপ হয়ে গেলে যে? মন খারাপ কেন? না, ঠিক তা নয়, আমি ভাবছিলাম। কি ভাবছিলে আমি খুব ভালো করে জানি। অনেকদিন তো হলো এখানে আমার সহকারী কাজ করছো। তোমাদের সমস্যাটা কি জানো? একটুখানি সমস্যাকে অনেক বড় করে দেখো। সমস্যাকে সমস্যা মনে করলে সমস্যা আরো বাড়ে, কিন্তু সমস্যার কোনো সমাধান পাওয়া যায় না। আমার অত টাকা কোথায়, কি মাইনে পাই সেটা আপনি খুব ভালো করে জানেন। টাকার সমস্যা নিয়ে ভাববো না তো কি নিয়ে ভাববো? নিশ্চয়ই ভাববে, কিন্তু টাকা নেই বলে হা হুতাশ না করে কি করে টাকা জোগাড় করা যায়, বা টাকা ছাড়া অন্যভাবে সমস্যাটার সমাধান করা যায় কিনা তা নিয়ে ভাবো। আমি আর কিছু ভাবতে পারছি না। অনেক আশা করে আমার ছেলেকে ঢাকায় এনেছিলাম। শ্বশুর বাড়িতে বড় মুখ করে বলেছিলাম ঢাকার আর্মি হাসপাতালে ডাক্তার প্যাট্রিককে দিয়ে অপারেশন করাবো বিনা খরচা। সব ব্যবস্থা করে দেবে তোমার ফারজানা ম্যাডাম, তাই তো? আমি তো আমার কথা রেখেছি ফুলমিয়া। তোমার ছেলের অপারেশন সরকারি খরচে করা হবে। এখন এই পরীক্ষাগুলো যদি হাসপাতালে না করা হয়, তাহলে আমি কি করতে পারি? তুমি ওই ক্লিনিকে গেছিলে? কত খরচা নেবে খোঁজ নিয়েছো? জি, আমি ডাক্তার প্যাট্রিকের প্রেসক্রিপশন দেখিয়েছি। পরীক্ষা করতে যে টাকা লাগবে সেটা আমার সাধ্যের বাইরে। পরীক্ষা কি করাতেই হবে? হ্যাঁ, পরীক্ষাগুলো তো করতেই হবে।
পরীক্ষার ফল না দেখে তো আর অপারেশন করা যায় না। এইটুকু ছেলের পেছনের চামড়া আর মাংস খুলে ঠোঁটে লাগিয়ে ফাঁকা জায়গায় ভরাট করা হবে। তুমি কি এটাকে অনেক সহজ ভাবছো? এটার জন্য তো আগেই বাবার রক্ত পরীক্ষা করতে হবে। জানি, ডাক্তার প্যাট্রিক বলেছেন। জানোই যখন, তাহলে আবার প্রশ্ন করছো কেন? টাকার অভাব যে বড়। বাবা হয়েছো, সন্তানের জন্ম দিয়েছো, আর এইটুকু দায়িত্ব পালন করতে পারবে না? চা খাবে? পেটিস খাবে? কি হলো ফুলমিয়া, মাথা নিচু করে আছো কেন? মুখ তোলো। আমি বলছি মুখ তোলো। ছি, পুরুষ মানুষ হয়ে কান্নাকাটি করতে তোমার লজ্জা করে না? ব্যবস্থা হয়ে যাবে। তোমার ফারজানা ম্যাডাম যখন কথা দিয়েছে, তখন তোমার ছেলের অপারেশন আটকাবে না। একদম নির্খরচায় না হলেও যাতে ন্যূনতম খরচায় পরীক্ষাগুলো হয়ে যায়, সে ব্যবস্থা করে রেখেছি। যে কদিন যাবে আমার একটা করে চিঠি সঙ্গে নিয়ে যেও। আপনাকে যে কি বলবো? কিছু বলতে হবে না, মন দিয়ে কাজ করো। আর হ্যাঁ, যখন তখন ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না। পরীক্ষাগুলো কবে থেকে শুরু হবে? 3-4 দিন পর। এখন শুধু ওষুধ খাওয়াতে হবে। সব পরীক্ষা শেষ হলে অপারেশন, আর অপারেশন হতে 2-3 সপ্তাহ লেগে যাবে। সামনেই তো ঈদ, তাহলে বাড়ি যাওয়া হচ্ছে না? ভেবেছিলাম পরীক্ষাগুলো করাতে পারবো না, তাই ভেবেছিলাম এখানে থেকে কি করব, দেশে চলে যাই। কিন্তু এখন তো আর যাওয়া যাবে না। সেজন্য মন খারাপ করছে? একদম না। প্রথমে আমার ছেলে, তারপর সব আনন্দ। ঈদ প্রতি বছরই আসবে, কিন্তু আমার ছেলের চিকিৎসার সুযোগ বারবার আসবে না। গুড। এই প্রথম বছর তুমি এই বাড়িতে থাকছো, খুব মজা হবে তাই না? ভাইজান কবে আসবে জানো? না ভাই, তোমার ভাইজান কবে আসবে, আদৌ আসবে কিনা কিছুই তো জানি না। আসবে না মানে? না সে যাবে কোথায়? বাবা আছে তো কি? সে তোমার ভাইজানই জানে। দেখছো তো শহরে গিয়ে আর ফেরার নাম করছে না। আসবে আসবে, ঠিকই আসবে। ভাইজান তো এখন ঢাকায় চাকরি করছে, আর তোমার জন্য আসার জন্য কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবে। পাউডার, চুড়ি, টিপ, আর কত কি। দেখ, ওসব নিয়ে তো আমার বইই গেছে। কেন নেবে না? আমার শাদি হলো, আমার বর যাবে, আমি সব নেই। তুমি নিও, আমার বুঝি লজ্জা করে না? লজ্জা কিসে? ও তুমি বুঝবে না। আচ্ছা কমলা, এ বাড়িতে ঈদে খুব মজা হয় না? হয়তো গতকাল ঈদে তো মেজো ভাইজান এখানেই ছিল, আর বড় ভাইজান ঢাকা থেকে এসেছিল। এবার কি আসবে? যাবার সময় বড় ভাবিজান যেভাবে রাগারাগি করে গেল, এবার বোধহয় বড় ভাইজানকেও আসতে দেবে না। বড় ভাইজান তোমার ভাবির কথা শুনবে? ঈদের মতো একটা দিনে বাড়ি আসবে না, আব্বা আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে না? বড় ভাবিজান কত অশান্তি করে তুমি জানো তো। কে আর অশান্তি চায়? বড় ভাবিজান তো আর তোমার মতো লক্ষ্মী না। আমি লক্ষ্মী? কে বললো? কেন, আম্মা বলে, চাচি বলে, সুলতান ভাই বলা সত্ত্বেও তো তুমি ঢাকায় যাওনি, এটা তো সবাই জানে। ওমা, সবাই জানে? কি লজ্জা। লজ্জা কেন? তুমি বুড়ো শ্বশুর শাশুড়িকে দেখার জন্য গ্রামে থেকে গেছো, এটা কি কম কথা? কি কথা হচ্ছে রে দুটোতে? সুলতান ভাইয়ের কথা হচ্ছিল, ঈদে আসবে কিনা ভাবছে ভাবি। আবার মিথ্যা? আমি কখন বললাম? তুমি তো জিজ্ঞেস করলে। ওমা, তো এত লজ্জার কি আছে? বরের কথা ভাববে না তো কি অন্য কারোর কথা ভাববে নাকি? হ্যাঁ কমলা, তোর কাজ শেষ হয়েছে? যা তো গুলের সাথে দুটো কথা বলি।
কি দেখছেন চাচি? তোকে। আহা, বিরহ ব্যথায় শরীরখানা একেবারে অর্ধেক হয়ে গেছে তো। হবে নাই বা কেন? সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে স্বামী যদি চলে যায় তাহলে কারই বা মনটা ভালো থাকে বলতো? মোটেই না। মোটেই না? তুই বললেই হবে? আরে তোর মুখ তো বলে দিচ্ছে রে। শোন, এমন জ্বালায়ও না, অন্যরকম একটা মজা আছে, শান্তি আছে, তাই না? দেখ না, তোর চাচা তো সারাটা জীবনে এই গ্রামের বাইরে কোনোদিন পাই রাখলেন না, আর আমিও তাকে ফেলে একটা রাতের জন্য বাপের বাড়ি কাটাইনি। বিরহ ব্যথার যে কি স্বাদ, সেটা তো এই জীবনে চেখেই দেখতে পারলাম না। আর যেদিনই বা স্বাদ চাখার সুযোগ পেলাম, সেদিন থেকে তো শুধুই বিরহ। সারা জীবনের আমার না পাওয়ার বিরহের স্বাদ একেবারে সুদে আসলে মিটে গেল। তোর চাচা তো আর কোনোদিনও ফিরেই এলেন না। আচ্ছা, আমি কি রে বলতো, দেখেছো কিসের মধ্যে কি কথা তুলে ফেললাম? হ্যাঁ, শোন, সুলতান আসবে রে বাপ, আসবে। ওখানে যত কাজে থাক না কেন, একটা না একটা ছুতো নিয়ে দেখে চলে এসেছে। আরে প্রথম বছর তোকে রেখে কি ওখানে একলা কাটাবে নাকি রে? হ্যাঁ, তুই শুধু নিজেকে ঘষে মেজে একেবারে ঝকঝকে করে রাখ, যাতে করে সুলতান এলে পরে চোখ না ফেরাতে পারে। এই এই কে তুমি? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।